আমি যখন আমার ছেলে আমাকে বলছিল যে চলে আসো, আমি কিন্তু মানে আসছিলাম না, যে আমি পিছপা হয়নি। চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কি ঘটেছিল নরসিংদীতে? জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নরসিংদীর মুড়ে মুড়ে যে সকল ছাত্র জনতা প্রতিরোধ গড়ে তুলেছিল, আমরা কথা বলেছি তাদের সাথে, জানতে চেয়েছি জুলাই আগস্টের রাজপথের স্মৃতি কথা। কারো ক্ষতি করে না, ওর বাবা 6 মাস আগে মারা গেছে, আমার ছেলে শুধু আমাকে বাঁচাতে চাইছিল। কোন দেশে বসবাস করি যেই দেশে পুলিশ উপস্থিত ছিল, যেই দেশে পুলিশ উপস্থিত। আপনারা দেখছেন বেঙ্গল টিভি এবং আপনাদের সাথে রয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। মূলত 19 জুলাই নরসিংদীতে যখন জেলখানায় আগুন দেওয়া হয়, এই আগুন দেওয়ার পর থেকে নরসিংদীতে সহ সারা বাংলাদেশে সেনাবাহিনীর টহল বৃদ্ধি পায় এবং বিভিন্নভাবে ধরপাকড় শুরু হয়। এর মধ্য দিয়ে কিন্তু অলমোস্ট নরসিংদী সহ সারা বাংলাদেশেই মানে আন্দোলনটা স্থিমিত হয়ে যাচ্ছিল, এমনকি স্থিমিত হয়ে গিয়েছিল। বিশেষ করে নরসিংদীর কথাটাই বলবো, 19 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত একদম স্থিমিত আন্দোলনটাকে আপনার নেতৃত্বে আবার আমরা পুনরুজ্জীবিত হতে দেখেছি। হ্যাঁ, তো সেই পুনরুজ্জীবিত হওয়ার পরে 31 জুলাইয়ের পর আবার 2 তারিখে একটা বিশেষ একটি ঘটনা ঘটেছিল, যেদিন যেটা আপনার সন্তানের উপর আঘাত এনেছিল, যেটা একটা বিশেষ মানে সারা নরসিংদীতে একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল। আবার সেদিন মানে ওই দিনের পর থেকে নরসিংদী সাধারণ মানুষ আওয়ামী লীগকে মানে বর্জন করেছিল। মূলত আমরা 2 তারিখের সেই ঘটনাটা জানতে চাই যে কিভাবে আপনারা একত্রিত হয়েছিলেন এবং ওই দিনে আপনার ছেলের উপর যে হামলাটা হয়েছিল এই বিষয়টা টোটালটা জানতে চাচ্ছি। আসলে 2 তারিখের যে ঘটনাটা আমি এখন মানে এটা আমার স্মৃতি থেকে কখনোই মুছে যাবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমি এই ভয়াবহ স্মৃতি কখনোই বলতে পারবো না, কারণ এই স্মৃতি থেকে আমি আসলে অনেক মায়ের মানে কান্না, বুকের যে ব্যথা, এগুলো আসলে আমি বুঝতে পারি, কারণ আমি তো নিজে ভুক্তভোগী। আমি যখন 2 তারিখে নামাজের পরে বৃষ্টি হয়েছিল সেদিন, তো আমার ছেলে নামাজটা পড়ে এসে আমাকে বলছে যে আম্মা তুমি কি যাবা? ওই সময় আমি রেডি হয়ে গেছি, বের হব, কিন্তু আমার বুকের ভিতরে না একটা কেমন যেন একটা মানে মানে একটা কম্পন ছিল যে কি হবে, কারণ আমার কেন জানি মনে হচ্ছিল যে ওরা আমার উপরে বা আমার সন্তানের উপরে একটা আঘাত করবে। কারণ 19 তারিখের পরে 31শে জুলাই আমি কিন্তু মানে এই আন্দোলনটাকে আবার বেগবান করেছি, পুনরুজ্জীবিত করেছি। হ্যাঁ, তো ওরা যখন 2 তারিখে আমি যখন মিছিলটা নিয়ে আসছিলেন, আমাদের স্থানীয় যত সাংবাদিকরা আছেন সবার কাছে কিন্তু ভিডিও ফুটেজটা আছে। আমিও তখন ওই প্রোগ্রামটা লাইভ করেছিলাম। হ্যাঁ, তখন আমি যখন আসছিলাম হঠাৎ করেই এই যে কায়ুমোরা এই যে ওই যে উপজেলার গেট থেকে আসলো আর পুলিশ আমাদের ব্যারিকেড দিল। ব্যারিকেড দেওয়ার পরে তখন আমার ছেলেকে কিন্তু ওর এক চাইল্ডহুড ফ্রেন্ড বলছিল যে আন্টিকে ওরা মারবে, কারণ ওর বাবা আওয়ামী লীগের বড় নেতা, ওরা জানে। কিন্তু ও আমাকে বারবার বলতেছিল, আমার ছেলে আমাকে হাত দিয়ে ইশারা করতেছিল যে মা তুমি একটু এদিকে আসো। কিন্তু আসলে আমি মানে আমার কথা হচ্ছে তখন আমার ভিতরে এমন আগুন, এমন মানে বিপ্লব আমার ভিতরে শুরু হয়েছে যে হয় মরবো, না হলে আমি আন্দোলন সংগ্রামে আমি মানে রাজপথেই থাকবো। একটু আমি জানতে চাই, আপনারা উপজেলা মোড়ে আসার আগে যে ছাত্র এবং ছাত্রের অভিভাবকরা ছিল তাদেরকে একসাথে কিভাবে করেছিলেন? এটা আমরা গ্রুপের মাধ্যমে, হ্যাঁ মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে এদের আমরা সবাই করেছি। আবার একজন আরেকজনকে বলেছে, আরেকজন। আমি যখন আপনারা কোথায় সংগঠিত হওয়া? আমরা মূলত সব ছাত্রছাত্রীদের মানে গ্রুপের মাধ্যমে সংঘবদ্ধ করেছি এবং আমাদের কথা ছিল যে আমরা স্টেশন যেই 4 রাস্তার মোড়টা এই কলেজের ওখান থেকে সবাই আমরা এক হয়েছি। পরবর্তীতে আমরা মিছিলটা নিয়ে আস্তে আস্তে সবাই এর ভিতরে সম্পৃক্ত হয়েছে। হ্যাঁ,
কিন্তু আওয়ামী লীগ না শুধু, তখন প্রশাসন সম্পূর্ণভাবেই তারা জানতো। ওই দিন ওইখানে ডিবি, তারপরে পুলিশ, গোয়েন্দা রিপোর্ট তো হ্যাঁ হ্যাঁ, ওরা যে আমাকে মারবে এটার সাথে পুলিশ ওতপ্রোতভাবে জড়িত ছিল। কারণ ওইখানে যখন তারা দেশীয় অস্ত্র এনে জড়ো করেছে, পুলিশের নলেজ এটা ছিল। পুলিশ কিন্তু এর আগে এখানে উপস্থিত ছিল। হ্যাঁ হ্যাঁ, এবং তাদের নলেজ আছে যে দেশীয় অস্ত্র যে তারা এখানে রেখেছে, এগুলা পুলিশ সম্পূর্ণ জানে, এবং তাদের এখানে ইন্ধন আছে। এবং বিশেষ করে ডিবির যে তখন ওসি ছিল খোকন, হ্যাঁ, সে তো এটার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তার যদি ভিডিওগুলো দেখেন, তার ছবিগুলো দেখেন, দেখবেন আমাদের যখন মারছে তখন সে কি অট্ট হাসি, তার মুখের মধ্যে কি একটা মানে আনন্দের হাসি। এই ছবিগুলো আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। ওইখানে এডিশনাল এসপি ছিল, তারপরে কয়েকটা থানার ওসিরা ছিল, অনেক পুলিশ, হ্যাঁ, তানভীর ছিল, হ্যাঁ, অনেকের মুখে হেলমেট ছিল। তারপর আমি এদের চিনি, এবং এখনো মানে ওই দিনটার কথা মনে করলে, যে আমি যখন আমার ছেলে আমাকে বলছিল যে চলে আসো, আমি কিন্তু মানে আসছিলাম না, যে আমি পিছপা হয়নি। তো হঠাৎ করে তখন আমার ওই লোকটার নাম হচ্ছে, আমি বলি হিন্দু, যে দীপক সাহা, সে আমার পিছনে যখন প্রথম একটা ঘুষি মারলো, আমি একদম এরকম হয়ে গেছিলাম, ঠিক আছে, মানে আমার দম বন্ধ হয়ে গেছে ওই মুহূর্তে। ওই যে একজন মেম্বার করিমপুরের, সে আমাকে ওই যে ইদিয়া বাড়ি দিতেছিল পিঠের ভিতরে, আপনার গায়ে, হ্যাঁ হ্যাঁ, ওই সর্বপ্রথম আমার ঘুষিটা দিছে, এবং আমার নাম ধরে সে আমাকে তিরস্কার করছিল, যে তোর জন্য, মানে এরকমই বলতেছিল, তোর জন্য শিরিন রে শিরিন, তোর জন্য, হ্যাঁ, বেশি বাইরে গেছ, এরকম কথা বলতেছিল। তখন না, যখন আমাকে ঘুষি দিচ্ছে, বুঝেনি তো পুরুষ মানুষের ঘুষি, আমি তখন এরকম হয়ে গেছিলাম। তখন ওই যে অহিদুল্লাহ নামে একজন মেম্বার করিমপুরের 2 নং ওয়ার্ডের, সে আমাকে ওই যে একটা ওই যে লোহার পাত আছে না, ওইটার ভিতরে কষ্টে পেঁচানো, ওইটা দিয়ে যখন আমার বাড়ি দিচ্ছিল, তখন মানে আমি মানে চোখে মুখে কিছু দেখতে পাচ্ছিলাম না। তখনই আমার ছেলে আমাকে বাঁচানোর জন্য দৌড়ে আসে। তবে আমি আসলে আমার ছেলেকে, আমি এখন ওই ভিডিওগুলো আমি দেখতে পারি না যে আমার ছেলেকে ওরা কিভাবে মারছে, এবং ওইখানে যে মহিলারা ছিল, মহিলা লীগ, তারা পরবর্তীতে স্লোগান দিচ্ছে। আমার কাছে এখনো ওদের দেখলে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা করে, বা ওদের হয়তো ওর সাথে আমার এখনো দেখা হয় নাই, যে ওরা কি কোনো সন্তান জন্ম দেয় নাই? আমার ছেলেটাকে কিভাবে ওরা এইভাবে কুকুরের মতো রাস্তার ভিতরে মারলো আমার ছেলে। তবে আমার ছেলেকে চিকিৎসা দিতে চায়নি কোনো হাসপাতাল ওই সময় 2 তারিখে। হ্যাঁ, আমি আমার ছেলেকে 5 ঘন্টায় আমি এওয়ার কেয়ারে যখন নিয়ে গেলাম, ওনারাও আমাকে বললো যে আপনাদের কোনো কেস সামারি দেওয়া হবে না, বা ওর কোনো কাগজপত্র দেওয়া। তখন তো আর আমি জানি না যে মুখ্য ছিল আগে আপনার আমার সন্তানকে বাঁচানোর। আমার ছেলের রক্তের গ্রুপ এবি নেগেটিভ ছিল। পরবর্তীতে আমার ছেলেকে এই যে গোলাগুলির ভিতরে মানুষ রক্ত দিতে যখন আসলো, তখন আমার ভিতরে এরকম একটা মানে এরকম একটা গর্ব, যে আসলে আমার সন্তানের, হয়তো আমার চোখে কিন্তু পানি ছিল না তখন, কিন্তু আমি একটা জিনিস তখন উপলব্ধি করতে পারতেছিলাম, যে আমার সন্তান, শুধু আমি কষ্ট পাচ্ছি না, আমার সন্তানের জন্য এই যে এত মানুষ এই পরিস্থিতিতে রক্ত দিতে আসছে। হ্যাঁ, তখনই যে অসহযোগ আন্দোলনের ডাক আসে। তখন দেখেন আমার ছেলের অপারেশনটা যখন বলে সাকসেস, আপনারা দেখছেন যে ভিডিওর ভিতরে, হ্যাঁ, সাকসেস, তখন আমার ছেলেকে, আমার এই যে দেখেন মানে কেমন যেন লাগতেছে, যে আমার ছেলেকে আমি আইসিইউর ভিতরে ঢুকে দিয়ে আমি কিন্তু আবার সে আন্দোলন সংগ্রামে রাজপথে এসে আবার যুক্ত হয়েছি। হ্যাঁ, আমি যুক্ত হয়েছি, কারণ তখন আর ফেরার আমার কোনো রাস্তা নেই। কারণ আমি জানি যে এই সরকারকে যদি আমরা ফেলতে না পারি, তাহলে আমাদের ফাঁসির দড়ি আমাদের গলায় পড়বে। আচ্ছা, এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার ফলে কি আপনাদের উপরে কোনো ধরপাকড় হয়েছিল? হ্যাঁ, আমরা এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পরে আমার ছেলেকে যখন হাসপাতালে, তখন পুলিশ শুধুমাত্র আমার ছেলের অপারেশন ছিল, আমার ছেলে তো তখন অর্ধ মরা, কিন্তু তারা তখন এখানে ঘুরতেছে, তো এই হাতে হ্যান্ডকাপ নিয়ে যে অ্যারেস্ট করবে আমার ছেলেকে এবং আমাকে। যখন মানে দেশ স্বাধীন হলো, মানে দ্বিতীয় স্বাধীন হলো 5ই আগস্ট, তো 5ই আগস্টের সেই বিজয়ের মুহূর্তটা যদি একটু বলতেন। আমি কিন্তু রাজপথে 4 তারিখেও ছিলাম। যখন 4 তারিখে মাধবদীতে একটা ঘটনা ঘটলো, তো আমি রাত্র 12টার সময়, তখন আমার ছেলের জ্ঞানটা ফিরেছে। পরে আমার ছেলের জ্ঞান ফেরার পরই বারবার শুধু বলছিল আমার কথা, যে আমার মাকে আমি দেখতে চাই, এবং আমার মা যেন কোথাও না যায়, কারণ ওর ভিতরে একটা ভয় ছিল যে আমার মার উপর একটা আঘাত করবে। তো আমি 4 তারিখ রাতে, অনেক রাতে, আমি এভার কেয়ার থেকে আমার বাসায় আসি, কারণ আমার মন বলছিল, আমার হৃদয় বলছিল
যেমন আমার পিছনে কেউ এসে বলছিল যে আগামীকালকে দেশ স্বাধীন হবে, সত্যি কথা। এবং আমি আমার এক জুনিয়রের ভাইকে যখন পুলিশ বেদম প্রহার করছে, আমার কাছে ছবিগুলো আছে, তখন আমি ওর মা যখন কান্না করতেছিল, ওকে জেলখানা রাখছিল, তখন আমি বলছি কান্না করিস না, কালকে দেশ স্বাধীন হবে। এবং যখন দেশ স্বাধীন হয়েছে আপনারা জানেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে তখন আমি রাজপথেই ছিলাম। এই ছিল আপনার এবং ওই আনন্দের কথা আমি আসলে, ওইটাও আমার জন্য একটা চিরস্মরণীয়, যে এত আনন্দ মনে হয় আমার জন্মের পরে আর আমি উপলব্ধি করতে পারিনি। যেহেতু এখন দেশ নতুন ভাবে আবার গড়ে তোলার চেষ্টা করছে সবাই, আপনারা আন্দোলন করেছেন নতুন একটা দেশ পাওয়ার জন্য, নতুন স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এখন আন্দোলন শেষ হওয়ার পরে নতুন বাংলাদেশ পাওয়ার পরে কি আপনাদের যে এক্সপেকটেশন নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন সেই এক্সপেকটেশন কি আপনারা ফুলফিল হতে দেখেছেন? না, আমাদের আসলে আমাদের যে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী আমাদের কোনো প্রাপ্তি নেই। আসলে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি দেশের মানুষের জন্য করেছি, দেশের ভালোর জন্য করেছি, দেশের ঘুরে ধরা অবকাঠামোর পরিবর্তন চেয়েছি। আমরা যদি নিজের পরিবর্তনই চাইতাম তাহলে আমি একটা পেশায় আছি, আমার ছেলে লেখাপড়া করে, আমাদের তো নিজেদের ক্ষতি করার কোনো দরকার নেই। আমরা রাজপথে কেন গিয়েছি? আমরা রক্ত দিয়েছি। কিন্তু 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে, আমি 36শে জুলাই যেটাকে আমরা বলি, আমি কিন্তু ভাবতেই পারিনি যে আজকে আমাদের দেশের পরিস্থিতি এইভাবে দাঁড়াবে এবং আমরা আবার আন্দোলন সংগ্রামের জন্য আবার লড়ার জন্য রেডি হচ্ছি। আচ্ছা, আমরা জানি আপনি এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রী, তো এনসিপিতে আপনি ইনভলভ হওয়ার পিছনে কারণটা কি? আসলে আমাদের এই যে এনসিপি যারা এখন সম্মুখ সারির যারা লিডাররা আছেন, ওরা কিন্তু এই যে জুলাই আন্দোলনের একদম মনে করেন যে ফ্রন্ট লাইনের ওরা যোদ্ধা। হ্যাঁ, এরা তখন নিজেদের কথা কোনো চিন্তা করে নাই, নিজেদের জীবনের কথা চিন্তা করে নাই। আপনারা জানেন এদের ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে, এদের উপরে হুমকি দামকি, এবং যদি 5ই আগস্ট না আসতো এরা হয়তো এতদিন ফাঁসির দড়ি তাদের গলায় ঝুলতো, বা এরা গুম হয়ে যেত, বা এরা জেল হাজতে থাকতো। তো আমি যখন ধরেন 2019 সাল থেকে আমি এনসিপিতে যোগ দিব, এর আগে আমি গণ অধিকারী ছিলাম, আমাদের অধিকাংশ লিডাররাই কিন্তু গণ অধিকারী ছিল। তো ওই আমরা আমাদের এই যে 5ই আগস্টের পরে আমাদের এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে, এরকম কোনো ইচ্ছা আমাদের ভিতরে আসলে ছিল না। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে দেশের এই পরিস্থিতি এবং দেশের যেই ঘুণে ধরা অবকাঠামো সেরকমই থেকে যাবে, এবং সেই সংবিধান, সেই ঘুণে ধরা অবকাঠামো, সেই আমলাতন্ত্র, সেই বিচার বিভাগের পরাধীনতা যদি থাকেই, তাহলে তো আমাদের দেশ সংস্কার করতে পারবো না। এবং যাদের সাথে হয়তো আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে না, একটা রাজনৈতিক বড় একটা দল আছে, তাদের উপরে আমরা একটু ভরসা করতে পারি, কিন্তু আমরা যখন দেখলাম যে তারা এখন আবার নতুন ভাবে ভক্ষক হিসেবে আত্মপ্রকাশ করেছে, তখন আমরা ভাবলাম যে না, আসলে তাদের আর বিশ্বাস করা যায় না, তাদের সাথে রাজনীতি করা যায় না। আমরা যারা রাজপথে রক্ত দিয়েছি এবং আমরা যারা দেশের কথা চিন্তা করেছি, দেশের এই মুহূর্তে দেশকে আসলে তাদের হাতে ছেড়ে দেওয়া আমরা নিরাপদ মনে করছি না। যার কারণে আমরা এই এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে, এবং আমি এখানে দেশের মানুষের কল্যাণের জন্য, এনসিপি কখনো ভোটের রাজনীতি করে না, এনসিপি মানব কল্যাণের রাজনীতি করে, যার কারণে আমি এনসিপিতে যোগ দিয়েছি। আর বর্তমান সরকারের কাছে আমার একটা প্রত্যাশা আছে, সেটা হচ্ছে বর্তমান এই যে ইন্টেরিয়াম সরকার, ওনারা কিন্তু কোনো একক দলের রাজনৈতিক সরকার না যে ওনারা কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেট পূরণ করবে। এই সরকার হচ্ছে বিপ্লবী ছাত্র জনতার সরকার। ওনাদের উচিত ছাত্র জনতার যেই আশা আকাঙ্ক্ষা সেই লক্ষ্য পূরণের জন্য কাজ করা। ওনারা যদি কিসের জন্য ওনারা ভয় পায়? ওনাদের সাথে বিপ্লবী জনতা আছে, বিপ্লবী ছাত্ররা আছে। তো ওনারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্যই ওনাদের বিপ্লবী জনতা এবং ছাত্র জনতা তাকে এখানে বসিয়েছেন। তো ওনারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে, তাহলে যেই কলঙ্কিত ইতিহাসে যে কলঙ্কিত অধ্যায় রচনা করা হবে, সেই কলঙ্কিত অধ্যায়ে তাদের নাম ভিলেন হিসেবে জায়গা পাবে। আর ওনারা যদি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, তাহলে ওনাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসে লেখা থাকবে।